9 স্টুডেন্টস একটা তোমাদের যে পদার্থ গঠন ও ধর্ম চ্যাপ্টারের বার্নৌলিজ নীতি এবং বার্নৌলিজের যে ইকুয়েশনের বা সমীকরণ রয়েছে, সেই বার্নৌলিজ সমীকরণটা বা বার্নৌলিজ থিওরেম, যেটা উপপাদ্য আকারে বইয়ে বলা রয়েছে, অ্যাকচুয়ালি কিছুই নয়, ওটা হচ্ছে বার্নৌলিজ সমীকরণ। সেই সমীকরণটা কি, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন, তার ফলস্বরূপ কোন কোন ঘটনার আমরা সমাধান করতে পেরেছি, সেটা আমরা একটু ছোট্ট করে সহজ করে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, একটা খুব সিম্পল এক্সপেরিমেন্ট, দুটো পেপার, আশা করি দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, দুটো পেপারকে যদি নিই, যদি মাঝখানে আমি ফু দিই তাহলে কি হবে? এটাই এক্সপেক্টেড যে এই দুটো পেপারের মাঝখানে যে হাওয়া রয়েছে সেটাকে যদি আরো জোরে ফু দেওয়া হয়, ন্যাচারালি আমি এটাই এক্সপেক্টেড, এটা সরে যাবে। দুটো পেপার কি হবে, মাঝখানে যদি প্রেসার দিই, হাওয়া, আমি মুখ দিয়ে ফু দেওয়া মানে কি, হাওয়া দিচ্ছি, প্রেসার দিচ্ছি, তাহলে দুটো এন্ডে, দুটো পাতা দুদিকে যদি ফু দিলে প্রেসার পড়ে, তাহলে অবভিয়াসলি এরা দুদিকে সরে যাবে। ঠিক আছে, এটাই তো বাস্তবে হওয়ার কথা। কিন্তু এটা যেটা হওয়ার কথা, বাস্তবে দেখা যাক কি হয়, যে তাহলে তোমরা নিজেরাও ঘরে চেষ্টা করে দেখবে, যত বেশি ফু দেবে দুটো পাতা কি হবে, আরো কাছাকাছি চলে। তাহলে পাতাগুলো কেন কাছাকাছি চলে এলো, এই সমস্যার সমাধান আমরা কিন্তু বার্নৌলির নীতি অনুসারে করতে পারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি বার্নৌলি তিনি দেখালেন তার ইকুয়েশনস এর মাধ্যমে যে যখন আমি এখানে ফু দিচ্ছি, সাপোজ দেয়ার ইজ এ লাল, ধরো এই দুটো পাতা রয়েছে, পাতার মাঝখানে একটা লেভেলে আমি ফু দিলাম, হাওয়াটা বেরিয়ে গেল। তার মানে কি, ভেতরের যে হাওয়াটা সেটা যখন গতিশীল হলো, সে গতিশক্তি উপার্জন করলো, তখন কি হয়, অন্যান্য গুলো যে তোমার গতিশক্তি যখনই বাড়বে তখনই শক্তির নিত্যতা অনুসারে অন্যান্য শক্তির মান কমে যাবে। বিশেষ করে যে চাপ শক্তি, ভেতরকার যে চাপ শক্তি, সেই জিনিসটা কমে যাবে। এবং যখনই চাপটা কমে যাবে ভেতরে ইন্টেরিয়র প্রেসার, তখন বাইরের যে এক্সটার্নাল প্রেসার বাতাসের, সেটা কি করবে, এই পাতা দুটোকে আরো কাছে নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে, যার জন্য তিনি বললেন যে না, মাঝখানে যদি দুটো পাতা রেখে ফু দেওয়া হয় তাহলে তারা কাছে চলে আসবে, তারা দূরে সরে যাবে না। কারণ কি, কারণ বাতাসের গতিশক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে অন্য যে শক্তি রয়েছে, বিশেষ করে চাপ শক্তি, সেই চাপ শক্তি কমে যাবে। ফলে ভেতরে যে চাপ, এই দেওয়ালের উপর যে চাপ দিচ্ছিল বায়ু, তার মান কমে যাবে, ফলে বাইরের চাপ বেড়ে যাবে এবং এরা কি হবে, কাছাকাছি চলে আসবে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু আমরা বার্নৌলি সমীকরণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার বার্নৌলি মানে চিন্তা ভাবনা দ্বারা বোঝা গেল। এবার বার্নৌলি যে সমীকরণ, সেটাকে যদি একটু আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা কি ঘটছে। ঠিক আছে, বিজ্ঞানী, তাহলে প্রথমে আমরা কি করব, আমরা লিখব হচ্ছে বিজ্ঞানী বিজ্ঞানী বার্নৌলি নীতি। ঠিক আছে, বার্নৌলি নীতি, বিজ্ঞানী বার্নৌলি কি বলল, যে যে কোনো প্রবাহী তরল, ঠিক আছে, তিনি লিকুইড নিয়ে কাজ করেছিল, বলছে যে যে কোনো প্রবাহী তরল, ঠিক, প্রবাহী তরল, ধরো সাপোজ একটা টিউবের ভেতর দিয়ে জল ফ্লো হচ্ছে। ঠিক আছে, ওয়াটার ইজ ফ্লোয়িং ইন দিস টিউব। এই টিউবের ভিতর দিয়ে জল যেটা ফ্লো হচ্ছে, এইবার যদি আমি কোনো একটা পয়েন্ট, সাপোজ দিস ইজ এ পয়েন্ট, দিস ইজ অ্যানাদার পয়েন্ট, দুটো পয়েন্ট, তাহলে এই প্রবাহী তরলে দুটো বিন্দু নিলাম। এইবার দুটো বিন্দু, তাহলে দিস ইজ পয়েন্ট এ অ্যান্ড দিস ইজ পয়েন্ট বি। ক্লিয়ার? এবার এই পয়েন্টের মোট চাপ শক্তি, তিনি কি বললেন, যে কোনো একটা প্রবাহমান কোনো তরলে যে কোনো দুটো বিন্দুর মোট
তিনটে শক্তির মান ধ্রুবক থাকবে। কিরকম? তাহলে এর প্রেসার, এনার্জি মানে প্রেসার, প্লাস আরেকটা কি চাপ, প্লাস তোমার স্থিতি শক্তি, সেটা কি এম জি এইচ। ঠিক আছে, হাইট, কোন উচ্চতায় এই তরলটা প্রবাহিত হচ্ছে, এটা অ্যাকচুয়ালি অভিকর্ষীয় স্থিতিশক্তি, যেটা অভিকর্ষজ বলের উপর নির্ভরশীল, প্লাস গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে তিনটে মান, প্রেসার প্লাস স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি, তাহলে আমরা ইংরেজিতে লিখছি, বা এবার গতিশক্তি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে যে কোনো একটা বিন্দুতে, এই বিন্দু হোক বা এই বিন্দু হোক, যে কোনো বিন্দুতে এ অথবা বি, এই তিনটে শক্তির মান ধ্রুবক, যেটা হচ্ছে বার্নৌলির নীতি। এটা কি চাপ, এটা কি স্থিতিশক্তি, এটা কি গতি শক্তি, এই তিনটির মান ধ্রুবক থাকলে। একটু স্পেসিফিক করে বলে দিই, স্পেসিফিক্যালি তিনি এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করেছেন, যেটা আমরা প্রমাণ করব, সেটা হচ্ছে কি যে তোমার mgh পার ইউনিট ভলিউম, একক ভলিউমের ক্ষেত্রে, তার মানে চাপ শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি পার ইউনিট ভলিউম, একক আয়তনের ক্ষেত্রে সেটা হচ্ছে ধ্রুবক। কি বোঝা গেল সবাই? বুঝতে পেরেছো? তাহলে এই যে ঘটনাটা, তাহলে এই ঘটনাটা যদি ভাবি, তাহলে কি হলো, দুটো পাতা নিলাম, ঠিক আছে, তাহলে তোমার এখানে যখন প্রবাহিত হলো, তোমার মাঝখানে ফু দিলাম, আমি কি করলাম, মাঝখানে ফু দিলাম, ফু দিলে কি হলো, তোমার গতিশক্তির মান বাড়লো। তাহলে যখন দুটো কাগজ রেখে তার মাঝখানে আমি ফু দিলাম, তখন কি হলো, এবং ফুটা দিচ্ছি কোথায়, একটা নির্দিষ্ট হাইটে, তাহলে নির্দিষ্ট হাইটে যখন আমি ফু দিচ্ছি, তখন অবভিয়াসলি এই হাইটে স্থিতিশক্তি মানটা কোনো পরিবর্তন হবে না। তাহলে স্থিতিশক্তির মানটা একই রয়েছে, যেহেতু একই হাইটে আমি তোমার কি করছি, ফু দিচ্ছি। কিন্তু যখন ফু দিলাম, ভেতরকার যে বায়ুগুলো রয়েছে তাদের গতিশক্তির মানটা কি হলো, এটা বাড়বে। তাহলে গতিশক্তির মান যখন বাড়লো, তখন এই কণাগুলোর কি হবে, মোট শক্তি যেহেতু ধ্রুবক রয়েছে, স্থিতিশক্তির মান যদি একই থাকে, অবভিয়াসলি চাপ যেটা রয়েছে সেটা কমবে। এবং যখন এর ভেতরকার প্রেসার, ভেতরকার চাপ, এই যে চাপটা প্রদান করছে, এটা যখন কম হবে, তখন অবভিয়াসলি বাইরের এই যে চাপটা, যেটা বাইরের থেকে চাপ দিচ্ছে, তাহলে এটা বাড়বে। তাহলে ভেতরকার চাপ, যে ইন্টারনাল প্রেসার, সেটা যদি কমে যায়, যেহেতু গতিশক্তি বাড়িয়েছো, স্থিতিশক্তি একই আছে, একই হাইটে ফু দিয়েছো, কিন্তু তাহলে চাপ কমলো, তাহলে ভেতরকার চাপ কমলে বাইরের চাপ বাড়বে, অবভিয়াসলি এই পাতাগুলো কি হবে, এক জায়গায় চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে বার্নৌলির নীতি। তাহলে এই যে জিনিসটা আমি পেলাম, যে পি অর্থাৎ চাপ, এবং mgh যেটা আমরা স্থিতিশক্তি আমরা পড়েছি এর আগে চ্যাপ্টারে, ঠিক আছে না, কার্যক্ষমতা শক্তিতে, এবং হাফ mv স্কোয়ার ডিভাইডেড বাই ভি পার ইউনিট ভলিউম, যেটা বলছি গতিশক্তি, তিনটের মান যে ধ্রুবক একই হচ্ছে, এটাকে যেটা প্রমাণ করব আমি, সেটাই হচ্ছে বার্নৌলির ইকুয়েশন বা বার্নৌলির উপপাদ্য। ঠিক আছে, তাহলে লেটস এটাকে আমরা একটু প্রমাণ করব কি করে। ক্লিয়ার? এবার প্রমাণ করতে গেলে বার্নৌলিস একটা শর্ত রেখেছিল। শর্তটা কি, যে একটা ধরো টিউব নিয়েছো, ঠিক আছে, ক্লিয়ার, এই টিউবের ভেতরে আমি কি করছি, যে একটা ফ্লুইডকে আমি ফ্লো করাচ্ছি।
ক্লিয়ার? তাহলে এবার যে ফ্লুইডকে ফ্লো করাবো, ভালো কথা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে একটা তরলকে আমি প্রবাহীকে আমি প্রবাহিত করছি, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্তটা কি? 1 নম্বর হচ্ছে যে তরলটা, যেটা বার্নৌলিস যে নীতি মেনে চলবে, ঠিক আছে, বার্নৌলিস উপপাদ্য মেনে চলবে, বার্নৌলিস সমীকরণ মেনে চলবে, সেটা অবশ্যই সংকোচনশীল হবে না, কম্প্রেসেবল হবে না। মানে মানে কোথাও ধরো একটা পাইপ, দিস ইজ এ টিউব, এই টিউবটা কোথাও পাতলা, আবার কোথাও দেখা যাচ্ছে এখানে মোটা, আর এই অংশে হচ্ছে পাতলা। কিন্তু তাহলে এখানে তাহলে একটা টিউব যেখানে পাতলা এবং মোটা দুটো দিক রয়েছে, এটা হচ্ছে মোটা দিক, এটা হচ্ছে পাতলা দিক। তাহলে দেখা যাচ্ছে সে যদি নিজে সংকোচনশীল হয়, তাহলে কিন্তু এই উপপাদ্যটা খাটছে না সেক্ষেত্রে। 2 নম্বর, সান্দ্রতা, ভিসকোয়াস ফ্লুইড হবে না, সান্দ্রতা থাকবে না, ঠিক আছে, কোন ধরনের ভিসকসিটি রাইজ করবে না। কার ভেতরে? এই ফ্লুইডটার ভেতরে, এই তরলটার ভেতরে। এই যে তরলটা রয়েছে এর ভেতর কোন ধরনের ভিসকাস ফোর্স সেটা থাকবে না। ভিসকাস ফোর্স মানে যেটা আমার তরলটাকে বাধা দেয়। সান্দ্রতা মানে কি? ধরো একটা তরল ফ্লুইডের ভেতর রয়েছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে যদি একটা তরল পাস হয়, তাহলে কি হচ্ছে, এই তরলটাকে যদি বিভিন্ন, তোমরা সান্দ্রতা পড়েছো, লেয়ারে ভাঙি, তাহলে যে লেয়ারটা এই পৃষ্ঠের কাছাকাছি আছে তারা একটা আকর্ষণ বলে আবদ্ধ রয়েছে। তাহলে এই লেয়ারটা কি করবে? এই লেয়ারটাকে বাধাগ্রস্ত করবে, বাধা সৃষ্টি করবে এই লেয়ারটাকে। তারপরের লেয়ারটা কি হবে? তার উপরের লেয়ারটাকে আরো বাধা সৃষ্টি করবে। এইভাবে পৃষ্ঠের কাছাকাছি যে লেয়ারটা রান করছে, সেই লেয়ারটা পাশের লেয়ার গুলোকে, পাশের জলস্তর গুলোকে বাধা প্রদান করবে। তার মানে দিস ইজ লাইক ফ্রিকশনাল ফোর্স। তাহলে বার্নৌলি বলল যে কোন ধরনের এই ধরনের সান্দ্রতা, সান্দ্র বল, ভিসকাস ফোর্স অ্যারাইজ যেন না করে। করলে কি হবে? অন্যান্য এফেক্ট গুলো আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। এবং 3 নম্বর হচ্ছে তোমার কি বললো, যে এই ধরনের ফ্লুইড তাদের ফ্লোটা কেমন হবে? সেটা হবে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। অর্থাৎ তাদের প্রত্যেকটা বিন্দুর গতিশক্তি একই রকম হবে, যেটাকে ইংরেজিতে স্টেডি ফ্লো বলা হয়। তাহলে দিস আর সাম কন্ডিশনস। তাহলে তরলটার কন্ডিশন কি হবে? তার তরলটার কন্ডিশন হবে যে সংকোচন ইনকম্প্রেসিবল। 2 নম্বর হচ্ছে কোন নন ভিসকাস ফ্লুইড। 3 নম্বর হচ্ছে তাদের ফ্লোটা যেন স্টেডি ফ্লো হয়, ঠিক আছে। এইবার যখন এরকম একটা পাইপ আমি নিলাম, যে পাইপের একটা মুখ মোটা আর একটা মুখ পাতলা, তাহলে এই ধরনের পাইপের ক্ষেত্রে আমরা কি দেখেছি? দেখো দেখো একটা জিনিস বলে দিই, কোনো একটা ফ্লুইড, কোনো একটা প্রবাহ, মানে প্রবাহী যখন কোনো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে প্রবাহিত হয়, তখন সেক্ষেত্রে একটা জিনিস যেটাকে ইংরেজিতে বলে তোমার ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ইকুয়েশন অফ কন্টিনিউইটি বলছে, দেখো এই প্রান্তে, দেখো এই প্রান্তে এরিয়া কত? ধরো A1, ভলিউম কত, আয়তন কত, V1। এই প্রান্তে দেখো অবশ্যই এরিয়া ছোট, ভেলোসিটি ছোট। তাহলে যদি ইকুয়েশন অফ কন্টিনিউইটি, সেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি কি বলে? A1 V1 is equal to A2 V2। অর্থাৎ যে প্রান্তের এরিয়াটা বেশি সেখানে ভেলোসিটি কম, আর যে প্রান্তের এরিয়াটা বড়, এই এরিয়াটা ছোট, অবভিয়াসলি সেক্ষেত্রে ভেলোসিটি বেশি হবে। অর্থাৎ একটা তরল যদি প্রবাহিত হয় যেটা মোটা মুখ, এই মুখটা যেহেতু বড় মুখ, অতএব এক্ষেত্রে যে ভেলোসিটি থাকবে, যখনই তোমার তোমার এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে, তখন তার ভেলোসিটি কি হচ্ছে? বেশি হচ্ছে, যেহেতু A1 V1 is equal to A2 V2।
ঠিক আছে, এই একটা জিনিস তোমাদের মাথায় একটা জিনিস নতুন ইনফরমেশন দিলাম। ফাইন, এরপরে চলে আসি নেক্সট, আরেকবার ছবিটা আঁকি। এইবার আমরা বার্নৌলিস যে থিওরেম সেটাকে একটু দেখব। ঠিক আছে, ক্লিয়ার? এইবার দেখো এর দুটো মুখ রয়েছে, ক্লিয়ার? তাহলে এই একটা পাইপ যার ভেতর দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে, যেটা কম্প্রেসিবল নয়, সংকোচনশীল নয়, যা নন ভিসকাস ফ্লুইড, যার ফ্লোটা স্টেডি ফ্লো হচ্ছে। ঠিক আছে, কোন দিক দিয়ে? এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, এর এরিয়া ধরো a1, এর a2, এর ভেলোসিটি v2, এর ভেলোসিটি এখানে প্রবেশ করেছে v1। ক্লিয়ার? বোঝা গেল? এইবার তোমার ধরো এবার এইদিকে একটা এনার্জি, ধরো দুটো পয়েন্ট নিলে, দিস ইজ এ পয়েন্ট, এই পয়েন্টটা এটা একটা ধরো গ্রাউন্ড স্টেট, এই গ্রাউন্ড, দিস ইজ এ পয়েন্ট। এই দুটো পয়েন্টের এনার্জি, শক্তি কি হবে? তাহলে ইসিস ধরো এটা h1 হাইটে রয়েছে, এটা h2, কার রেফারেন্সে? এই গ্রাউন্ড বা তলের রেফারেন্সে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট যেটা এন্টার করছে লিকুইডটা, আরেকটা পয়েন্ট যেখান থেকে তরলটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটা কোন উচ্চতায় রয়েছে? h1। তাহলে এই পয়েন্টে এনার্জি ক্যালকুলেশন হবে উইথ রেসপেক্ট টু h1, এই পয়েন্টে স্থিতিশক্তি ক্যালকুলেশন হবে উইথ রেসপেক্ট টু h2। কি বোঝা গেল? ব্যাস, এইবার চলে আসি যে এই যে তোমার এইবার টোটাল এই পয়েন্টে যখন একটা তরল এন্টার করছে তখন এনার্জি কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। দেখো, প্রথমে প্রাথমিকভাবে আমাকে এখানে তো প্রচুর মলিকুলস রয়েছে। কি মলিকুলস? সেই লিকুইডটা, সেই তরলটার প্রচুর মলিকুলস রয়েছে। তাহলে যখন এক্ষেত্রে এনার্জি পাস করে আমার এদিকে আসতে হচ্ছে, ফ্লোটা এদিকে কন্টিনিউ করতে হচ্ছে, তখন অবভিয়াসলি তোমার কি করতে হচ্ছে? একটা কাজ করতে হচ্ছে, যে কাজটা আমাকে ফ্লোটা এদিকে করাবে নাকি এদিকে করাবে, ব্যাকওয়ার্ড পেছন দিকে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে এইদিকে যেহেতু ফ্লোটা আসছে না, ফ্লোটা এদিক থেকে এদিকে যাচ্ছে, উঁচুর দিকে যাচ্ছে, অবভিয়াসলি একটা কাজ করতে হবে, যেটাকে ডাব্লিউ কি রয়েছে? ডাব্লিউ এক্সটার্নাল, ইংরেজিতে বলে ওয়ার্ক এক্সটার্নাল, বহিস্থ কার্য। কি কার্য? বহিস্থ কার্য। ঠিক আছে, তাহলে এই যে কার্য করতে হচ্ছে, প্লাস একটা শক্তি রয়েছে। কার শক্তি? প্রাথমিক শক্তি, ইনিশিয়াল, প্রাথমিক। তাহলে এই এক্সটার্নালটা কি? এক্সটার্নালটা হচ্ছে ইএক্সটি, এক্সটার্নাল মানে হচ্ছে বহিস্থ কার্য একটা করতে হচ্ছে। আই এখানে টার্ম হচ্ছে তোমার প্রাথমিক, ইনিশিয়াল। এফ হচ্ছে অন্তিম, এফ কি জন্য লাগাবো? অন্তিম। তাহলে একটা কাজ করলাম প্রথমে এখানে ফ্লুইডটাকে ফ্লো করানোর জন্য, প্লাস একটা এনার্জি রয়েছে, এখানে শক্তি রয়েছে এই বিন্দুতে, ইজ ইকুয়াল টু এফ ই এফ, তার জন্য একটা প্রোডাক্ট পেলাম। তার মানে এখানে যা ঘটনাগুলো ঘটালাম, একটা কাজ করলাম, প্লাস একটা ইনিশিয়াল প্রাথমিক একটা শক্তি রয়েছে, যে শক্তি প্রদান করলাম, যার ফলস্বরূপ একটা অন্তিম শক্তি আমি পাচ্ছি। তাহলে দিস ইজ এ ফান্ডামেন্টাল থিং, এটাই হচ্ছে প্রাথমিক স্তরে আমি নির্ণয় করব। এদের সবার মান, অর্থাৎ ই ডাব্লিউ এক্সটার্নাল, ই আই ইজ ইকুয়াল টু ই এফ, এদের সকলের মান যখন আমি নির্ণয় করতে পারবো, তখনই আমি কিন্তু বার্নৌলির যে সমীকরণ সেটাই কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এইবার কার্যটা কি? কার্যটা হচ্ছে, কার্য কি জিনিস জানি আমরা? W is equal to force into displacement। W is equal to কি? force into displacement। এইবার দেখো আমরা কি, তাহলে এক্ষেত্রে দেখো ফোর্স ইনটু যে ডিসপ্লেসমেন্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে, তোমার ডিসপ্লেসমেন্ট কতটা? ধরো কার্যটা আমি করেছি এই পর্যন্ত,
এই পর্যন্ত একটা পয়েন্ট ধরে নাও যে পর্যন্ত যাওয়ার জন্য আমি কার্য করেছি, তাহলে এই পর্যন্ত ধরো ডি। আচ্ছা, এই পর্যন্ত যদি তরল নাও তাহলে কি হবে, এখানেও তরল এই পর্যন্ত বেরোবে। ঠিক আছে, হতে পারে যে এর থেকে লম্বা আর একটু বেরোলো কারণ এই মুখটা ছোট। তাহলে যতটা তরল এদিকে ঠেলবে ঠিক একই পরিমাণ তরল এদিকে বেরোবে। দিস ইজ ইম্পর্টেন্ট। যতটা তরল এখানে ঠেলবে একই আয়তনের তরল এখানে কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, এবং এই ঘটনাটা যতক্ষণ না করছো ততক্ষণ কিন্তু তোমার ফ্লোটা কন্টিনিউ হবে না, জলটা সামনের দিকে এগোবে না। ঠিক আছে, এইবার ওয়ার্কের ক্ষেত্রে চলে আসি। ঠিক আছে, তাহলে এইটুকু আনতে গেলে, ডি পর্যন্ত আনতে গেলে আমাকে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে? তোমাকে প্রথমে ইনিশিয়াল যে ফোর্স তোমার সেটাকে অ্যাপ্লাই করতে হবে। কতটা? F1 ফোর্স অ্যাপ্লাই করেছো। কতটা ফোর্স অ্যাপ্লাই করেছো? F1। আর কতটা ডিসপ্লেস হয়েছে? ধরো দিস ইজ D1, দিস ইজ, এখানে ধরো ডিসপ্লেসমেন্ট D2। কতটা সরেছে? F1 D1। আর এদিকে কতটা আউটপুট হয়েছে, কতটা বেরিয়েছে? F2 D2। ঠিক আছে, F2 D2। এইবার এই যে F2 আর D2 এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে যখন একটা তরল এদিক থেকে এদিকে যাচ্ছে তখন আমরা জানি তো প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া রয়েছে। নিউটনের থার্ড ল কি বলছে? মলিকুলস গুলো যখন তুমি ধাক্কা দিয়ে সামনের দিকে এগোচ্ছে, এগুলো তো কিছুই করছে না, একটা মলিকুলস, একটা তরলের মলিকুলস এর লেয়ার, সে কি করছে? ধাক্কা দিচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। অবভিয়াসলি এদিকে যে জলটা বেরোচ্ছে D2 পরিমাণ, সেখানেও তো একটা ব্যাকওয়ার্ড প্রেসার রয়েছে। তাহলে এখানে যে কাজটা W এক্সটার্নাল যেটা বার করছো, যেটা হচ্ছে বহিস্থ যে কার্য করতে হচ্ছে, সেখানে দেখো দুটো কাজ। একটা হচ্ছে F1 D1 যেটা সামনের দিকে ঠেলছে, আরেকটা F2 D2 সেটা পেছন দিকে ঠেলছে। তাহলে এই যে কাজটা, এটা ধরো W1 ইজ ইকুয়াল টু এটা, W2 হচ্ছে এটা, তাহলে এই কাজটা এদিকে যাচ্ছে যেটা প্রবাহীকে সামনের দিকে ঠেলছে, আর এই কাজটা কি হচ্ছে? পেছন দিকে ঠেলছে। তাহলে এইটা হচ্ছে W1 ইজ ইকুয়াল টু তোমার কি W2 ইজ ইকুয়াল টু F2 D2। আর এক্ষেত্রে যেটা হচ্ছে W1 ইজ ইকুয়াল টু F1 F1 D1। তাহলে F1 D1 টা কি? F1 D1 টা হচ্ছে সেই কার্যটা যে কার্যটা তরলটাকে এদিকে নিচ্ছে, আর W2 টা কার্যটা কি? যেটা উল্টো দিক থেকে একে বাধা প্রদান করছে। এবার বলো দেখিনি, জলটাকে যদি এদিকে ফ্লো করতে হয় অবভিয়াসলি আমাকে একটা নেট কার্য পেতে হবে। সেই নেট কার্যটাই W এক্সটার্নাল, যেটাকে ওই কালার দিয়েই করি বুঝতে সুবিধা হবে। তাহলে W এক্সটার্নাল মানে হচ্ছে অবভিয়াসলি W1 মাইনাস W2। তাহলে W1 মাইনাস W2 যদি করি তাহলে কি দাঁড়াবে? সমান কি দাঁড়ালো? F1 D1 মাইনাস F2 D2। তুমি বলবে স্যার এটা হঠাৎ করে বিয়োগ করলেন কেন? তার কারণ যতক্ষণ না, দেখো আমরা তো এখানে বুঝতে পারছি W1 ইজ গ্রেটার দ্যান W2। তার কারণ কি? W1 হচ্ছে এই দিকে ঠেলতে কাজ করতে হচ্ছে, W2 হচ্ছে উল্টো দিকে ঠেলার জন্য যে কাজ করছে সেটা W2। তাহলে অবভিয়াসলি যদি কোনো একটা এদিকে ওয়াটারটাকে ফ্লো করতে হয়, কারণ এদিকের ফ্লো তো হবে না, এই ফ্লোটা তো হচ্ছে না, ফ্লো হচ্ছে এইদিকে, অবভিয়াসলি ওয়ার্ক ডান ফ্রন্ট সাইডে এদিকে ঠেলতে যে কাজ করতে হচ্ছে সেটাই বেশি। তার মানে কতটা নেট কার্য করলে সেই নেট কার্য হচ্ছে এটা, তাহলে এটাই হচ্ছে সেই নেট ওয়ার্ক। ঠিক আছে, তার মানে নেট কতটা তুমি কার্য করেছো? F1 D1 মাইনাস F2 D2। ঠিক আছে, এটাকেই ইন টার্মস অফ ফোর্সটাকে তুমি ইন টার্মস অফ প্রেসারে লেখো তো, তাহলে ফোর্স মানে প্রেসার পার ইউনিট এরিয়া। ঠিক আছে, তাহলে প্রেসার পার ইউনিট, তাহলে আমরা জানি কি চাপ ইজ ইকুয়াল টু
ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া, ঠিক আছে না? তাহলে এটাকে লিখো, তাহলে পি আমরা লিখতে পারি কি P1 আর তারপরে কি A1 ইনটু D1 মাইনাস P2 A2 D2। তাহলে এখানে নিয়ে এসো। এইবার দেখো একটা জিনিস, তাহলে এবার দেখো A1 D1 টা কি, হোয়াট ইজ A1 D1 A2 D2। এখানে যে জলটা ঠেললে, তাহলে জলটা যখন তুমি ঠেলেছো তখন কি হচ্ছে, তখন এটা একটা চোঙের মতো তৈরি হয়েছে। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, তাহলে দিস ইজ লাইক এ চোঙ। তাহলে জল কতটা এগিয়েছে, জল যতটা এগিয়েছে সেটা একটা চোঙের মতো। তাহলে সেটা যদি চোঙের মতো হয়, ঠিক আছে না, তাহলে সেটা যদি একটা চোঙের মতো হয় তাহলে কি হচ্ছে, তাহলে তোমার চোঙের কি হচ্ছে, এই এরিয়া A1 এরিয়া ইনটু D1, D1 টা হচ্ছে এইটা, তাহলে এটা কি হয়ে যাচ্ছে V1 ভলিউম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে চোঙের আয়তন হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি এরিয়া ইনটু অর্থাৎ ক্ষেত্রফল গুণিত, এটাকে মুছে দিয়ে একটু, হ্যাঁ, তাহলে এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট কতটা সরণ হয়েছে সেটা হচ্ছে ভলিউম। তাহলে P1 V1 মাইনাস P2 V2, এটা আমরা লিখতে পারি। এইবার দেখো V1 V2 কি, V1 মানে হচ্ছে এই পরিমাণ জল, তাহলে V1 মানে কি, V1 মানে হচ্ছে তোমার এই পরিমাণ জলকে বোঝাচ্ছে আয়তন, আর V2 মানে হচ্ছে এই পরিমাণ, তাই তো? এবার দেখো যে পরিমাণ জল এখানে সরে যাচ্ছে একই পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, তার মানে যতটা জল এখানে সরলো একই পরিমাণ জল এখানে বেরিয়ে গেল। অবভিয়াসলি আমরা বলতে পারি V1 ইজ ইকুয়াল টু V2। তাহলে সেটাই যদি হয়, দুটো যদি এক লিখি, তাহলে P1 V মাইনাস P2 V সমান আমি করতে পারি কি, তোমার ভিটাকে কমন নিয়ে নাও ইন্টু P1 মাইনাস P2। তাহলে তোমার ওয়ার্ক এক্সটার্নাল আমি কি পেলাম, এই জিনিসটা আমি পেয়ে গেলাম, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, ঠিক আছে না? ওয়ার্ক এক্সটার্নাল এই জিনিসটা আমি পেয়ে গেছি। এইবার ছবিটাকে আরেকবার আঁকি, না হলে তোমরা গুলিয়ে ফেলবে। ক্লিয়ার? এইবার দেখো আমি একটা সার্টেন অ্যামাউন্ট এই পর্যন্ত নিয়ে ওয়েট, ফাইন। এবার দেখো আমি কতটা করছিলাম, এই পর্যন্ত নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে? অর্থাৎ এই পর্যন্ত এসছে, যার ফলস্বরূপ এই পর্যন্ত তরলটা বেরিয়েছে। আর একটু ছবিটাকে বেটার করে আঁকি, ভালো করে আঁকি, ঠিক আছে? তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে একটা প্রবাহী গেছে, ক্লিয়ার? তাহলে আমি দেখো কতটা নিয়ে কাজ করেছি বলো, এতটা তরল দেখেছি, যার ফলস্বরূপ এখানে কতটা বেরিয়েছে, এই পরিমাণ ধরো বেরিয়েছে। তাহলে আমি যদি এইটুকু নিয়েই ভাবি, কতটুকু নিয়ে ভাববো, আমি এইটুকু নিয়ে ভাবি, তাহলে দেখো, তাহলে এই দুটো পয়েন্টে যদি ধরো এইটুকু, একবার আমি এইটুকু নিয়ে ভাবি, নেক্সট টাইম আমি এইটুকু নিয়ে ভাবি, ক্লিয়ার? তাহলে দেখো
প্রাথমিক পর্যায়ে যদি এইটুকু নিয়ে ভাবি, আমি ইয়েলো কালার নিয়ে ভাবি যে এইটুকু লাইনে, তাহলে এই দুটোর ভেতরে কোন জিনিসটা কমন? এই পোর্শনটা হচ্ছে কমন পোর্শন, তাই তো? এই পোর্শনটা কিন্তু কমন পোর্শন আমার কাছে। তাহলে প্রাথমিক পর্যায়ে যে এই পয়েন্টে যেটা ধরো এনার্জি নিয়ে এবার ভাবছি, তো এটা H1, এটা H2 হাইটে রয়েছে। তাহলে দেখো ইনিশিয়াল এনার্জি আমাকে বার করতে হবে, প্রাথমিক এনার্জি। প্রাথমিক এনার্জি কি? এই পয়েন্টে দেখো এম জি H1, আর কি তার সঙ্গে শক্তি কাজ করে? প্লাস হাফ এম, এই পয়েন্টে তোমার কি ছিল? ভেলোসিটি কত ছিল? v1, আর এই পয়েন্টে ভেলোসিটি কত ছিল? v2, v1 স্কয়ার। তাহলে দেখো এইটুকু যাওয়ার জন্য এনার্জি এটা লেগেছে, আর এইটুকু যাওয়ার জন্য কত লেগেছে? আমি কিচ্ছু লিখছি না, ধরো E0। কোনটুকুর জন্য? এইটুকু পোর্শন যাওয়ার জন্য, শুধুমাত্র এইটুকু, যেটুকু আমি ব্ল্যাঙ্ক করছি, এটুকু যাওয়ার জন্য লেগেছে কতটা? এতটা। আর বাকি এই জায়গাটার জন্য E0। তাহলে দেখো, তাহলে এই টোটাল হচ্ছে ইনিশিয়াল এনার্জি, আর ফাইনাল এনার্জি এর আউটপুট হিসেবে অন্তিম এনার্জি কি পাচ্ছি? অন্তিম এনার্জি হচ্ছে এই টোটালটা E0, ব্ল্যাঙ্ক স্পেস মাঝখানেরটা, তাই তো? এখান থেকে এই পর্যন্ত, প্লাস এই ব্ল্যাঙ্ক জায়গাটা। এই ব্ল্যাঙ্ক জায়গাটার জন্য এনার্জি কত? এম জি H2 হাইটে রয়েছে, যেহেতু H2 হাইটে রয়েছে, প্লাস হাফ এম v2 স্কয়ার। কি বোঝা গেল না বোঝনি? ফাইন। তাহলে এই দুটো যখনই আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রথমেই লিখেছিলাম কোনটা সমীকরণ? সেটা হচ্ছে W external plus EI is equal to EF final। তাহলে সেটাই যদি হয়ে থাকে, তাহলে এখানে পরপর আমরা যদি বসিয়ে দিই, কি বসাবো? ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এই দুটো সমীকরণকে ইন টার্মস অফ যদি আমি ঘনত্ব দিয়ে করে থাকি, কি হবে? আমি একটু আগে বলেছিলাম না, ওটা প্রমাণ করবো, তাহলে ঘনত্ব দিয়ে করি। ঠিক আছে, তাহলে এটা একটু মুছে দিই, তাহলেই হবে। কিছুই নয়, এই দেখো, তাহলে ই আই সমান কি লিখতে পারি বলো? দেখো ই আই সমান হচ্ছে এম সমান সমান কি? আমার যে ঘনত্ব রো সমান সমান হচ্ছে এম বাই ভি। তাহলে এম সমান হচ্ছে ঘনত্ব ইন্টু ভি। তাহলে এটাকে লেখো না, রো ইন্টু ভি ইন্টু জি H1 প্লাস হাফ রো ভি, এটা হচ্ছে কি? আয়তন, আর এখানে হচ্ছে v1, এটা হচ্ছে ভেলোসিটি, প্লাস E0। ঠিক আছে, একইভাবে আমরা যদি এটাকে লিখে থাকি, তোমার কি লিখবো? ই ফাইনাল এম জি H2 প্লাস হাফ এম v2 স্কয়ার। আচ্ছা, E0টা প্রথমে লিখবো, তাই তো? সরি, E0, তার কারণ কি? কারণ এই পোর্শনের এনার্জি E0। দেখো দুটো কমন ফ্যাক্টর বলে আমি কিচ্ছু আলাদা করে ক্যালকুলেট করিনি এই জায়গাটা। তাহলে প্রথমে এই পোর্শনটা, ব্ল্যাঙ্ক পোর্শনটার এনার্জি প্লাস E0, ঠিক আছে? আর এক্ষেত্রে ফাইনালের ক্ষেত্রে E0 এই কমন পোর্শন প্লাস অন্তিম জায়গাটা কি হচ্ছে? তোমার এম জি H2 প্লাস হাফ এম v2 স্কয়ার। ঠিক আছে, এটাকে ইন টার্মস অফ প্রেসারে করে ফেলো, E0 প্লাস রো ভি। ঠিক আছে, অর্থাৎ রো ইন্টু ভিটা কি? রো ইন্টু ভি হচ্ছে তোমার আয়তন। ক্লিয়ার? রো ভি তোমার জি H2 প্লাস হাফ এম রো ভি V2 স্কয়ার। ঠিক আছে, এইবার
তোমার তারপরে আমরা কি জানিয়েছি প্রথমেই জেনেছি হচ্ছে ডাব্লিউ এক্সটার্নাল বহিস্থ কার্য সমান সমান হচ্ছে এই প্লাস এনার্জি প্রাথমিক সমান হচ্ছে ই ফাইনাল। ঠিক আছে, অন্তিম। এটাকে একটু মুছে ঠিক করে দিই। তাহলে এখানে পরপর বসিয়ে যাও। কিভাবে বসাবে? ঠিক আছে, সেটা হচ্ছে আমরা কি পেয়েছি প্রথমে বলো। আমরা এনার্জি কি পেয়েছি দেখি তো, এই যে ভি ইন্টু পি ওয়ান মাইনাস পি টু এক্সটার্নাল, ভি ইন্টু পি ওয়ান মাইনাস পি টু প্লাস ইনিশিয়াল এনার্জি কত পেয়েছি, রো ভি জি এইচ ওয়ান প্লাস হাফ রো ভি ভি ওয়ান স্কোয়ার। ঠিক আছে না, ইজ ইকুয়াল টু এনার্জি ফাইনাল কত, ও প্লাস ই জিরো, আচ্ছা ফাইনালি কত পেয়েছি, ফাইনালি পেয়েছি আমরা সেটা হচ্ছে ই জিরো প্লাস রো ভি জি এইচ টু প্লাস হাফ এম রো ভি ভি টু স্কোয়ার। ঠিক আছে না, তাহলে দেখো এই ইকুয়েশনটা থেকে দেখো আমাদের ক্ষেত্রে তোমার ই ওয়ান ই জিরো, আচ্ছা এটা কেটে দিয়ে এইভাবে অন্য কালার দিয়ে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ই জিরো কেটে গেল, অল ভলিউমস প্রত্যেকটা ভলিউম কেটে গেল। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো কি, পি ওয়ান তাহলে পড়ে থাকলো পি ওয়ান মাইনাস পি টু, ক্লিয়ার, প্লাস রো জি এইচ ওয়ান প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু রো জি এইচ টু প্লাস হাফ এম রো ভি টু স্কোয়ার। ঠিক আছে, হাফ এম রো ভি টু স্কোয়ার নাকি? আচ্ছা আমি কোথাও ভুল করেছি? বলে করেছি, বলে কোথায়, এইখানটায়, বলে এমটাকে কনভার্ট করছি রো ভি, তাহলে এটা কেন হবে? ঠিক আছে না, তার মানে আমাদের এটা হচ্ছে না, মানে এমটাই তো আমি চেঞ্জ করে দিয়েছি না। তার কারণ কি, কারণ মাস ইজ ইকুয়াল টু তোমার ডেনসিটি ঘনত্ব গুণিত আয়তন। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে পিটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে পি ওয়ান প্লাস রো জি এইচ ওয়ান প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছ, পি টু প্লাস রো জি এইচ টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা পেয়েছো। তাহলে এই যে টার্মটা, হোয়াট ইজ দিস, এটা দুটো পয়েন্ট। ঠিক আছে, এটা কোন পয়েন্ট, এটা প্রথম পয়েন্ট, এটা দ্বিতীয় পয়েন্ট, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা যদি আমি পয়েন্ট এ ধরি, এটা যদি পয়েন্ট বি ধরি, তাহলে একটা ফ্লো হতে গেলে তাহলে আমার তাহলে দিস ইজ ফর পয়েন্ট এ, দিস ইজ ফর পয়েন্ট বি, তাহলে দুটোর মোট এনার্জি, তাহলে এটাই তো তোমার কি শক্তি। বলে এটা স্যার বুঝতে পারছি না, এটা স্যার বুঝতে পারছি না, এটা কি, এটা কি আমি তো বুঝতে পারছি না। দেখো এক্ষুনি বুঝতে পারবে। তাহলে এদের যদি সবাইকে ভলিউম দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে, পি ওয়ান প্লাস রো জি এইচ ওয়ান বাই ভি, ঠিক আছে না, বাই ভি প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার বাই ভি ইজ ইকুয়াল টু পি টু প্লাস রো জি এইচ টু বাই ভি প্লাস হাফ রো ভি টু স্কোয়ার বাই ভি। তাহলে এদের সবাইকে যদি আয়তন দিয়ে ভাগ করে দিয়ে, তাহলে আমরা কি জানি,
যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, ঠিক আছে না? ঘনত্ব সমান হচ্ছে কি ভর বাই আয়তন। তাহলে তোমার কি হচ্ছে, তোমার পার ইউনিট ভলিউম না, দাঁড়াও, আচ্ছা আচ্ছা সরি, এটা এইভাবে করলে হবে না, এই টার্মটা আসবে কেন? আচ্ছা, তোমার P2 প্লাস রো GH2, অ্যাকচুয়ালি এই টার্মটা কি, তার মানে এইটা আগে প্রমাণ করি। তাহলে এই জিনিসটা কি, দুটো পয়েন্টের মোট জিনিসটা কি, দুটো পয়েন্টের মোট শক্তি একই থাকছে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে এ পয়েন্টের মোট শক্তি সমান বি পয়েন্টের মোট শক্তি। তাহলে দুটো পয়েন্টের মোট শক্তি কিন্তু একই রকম থাকলো। বলে স্যার এইটা ইন টার্মস অফ রো আমি বুঝতে পারলাম না, ঘনত্ব টার্মসে বুঝতে পারবেন না। এবার ঘনত্ব কি, মাস বাই ভলিউম। তাহলে যেহেতু ঘনত্ব সমান মাস বাই ভলিউম আমরা জানি, আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ফাইনাল ইকুয়েশনটা ইয়েলো কালারে লিখছি দেখো, তাহলে P1 প্লাস ঘনত্ব যে টার্মটা ভর G1 GH ডিভাইডেড ভর বাই আয়তন প্লাস হাফ mv1 স্কোয়ার বাই v ইজ ইকুয়াল টু P2 প্লাস mgh2 বাই v প্লাস হাফ mv2 স্কোয়ার বাই v। তাহলে দেখো প্রমাণিত হলো যে এ পয়েন্টের মোট শক্তি বি পয়েন্টের মোট শক্তি একই হবে। এটাই বার্নৌলিজ ইকুয়েশন, ঠিক আছে? অর্থাৎ P প্লাস mgh বাই v প্লাস হাফ mv স্কোয়ার বাই v ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য বার্নৌলিজ, এটাকে কি বলা হয়, এটাই হচ্ছে বার্নৌলিজ, দিস ইজ বার্নৌলিজ ইকুয়েশন। অর্থাৎ যে কোনো পয়েন্টে চাপ শক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তি, স্পেসিফিক্যালি বলো চাপ শক্তি, স্থিতিশক্তি পার ইউনিট ভলিউম এবং গতিশক্তি পার ইউনিট ভলিউম, তিনটের মান হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, ঠিক আছে না? এটাই হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন। তাহলে আমরা যদি প্রথম থেকে একবার ব্যাপারটাকে রিপিট দেখে নিই তাহলে কি হবে, তাহলে আমরা প্রথমেই বলেছিলাম দুটো পাতা কেন হবে, তার কারণ তিনটে চাপ শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি পার ইউনিট ভলিউম সেটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? তাহলে অর্থাৎ এদের মাঝখানে গতিশক্তি যখন আমি বাড়ালাম তখন কি হচ্ছে, চাপ শক্তি স্থিতিশক্তি একই আছে, যেহেতু একই উচ্চতায় ফু দিয়েছি তাই গতিশক্তি বেড়েছে মানে চাপ শক্তি কমে গেছে, তাই কমবে, তারা কি হবে, বাইরের চাপ বেড়ে যাবে তাই এক জায়গায় চলে আসবে। এবার এটাকে কয়েকটা ইকুয়েশনটা আমি চটাচট বলে দিই। তাহলে আমাকে যে কোনো একটা পয়েন্ট ধরি, ইনিশিয়াল পয়েন্ট h1 উচ্চতায় রয়েছে তরলের, এখানে h2 উচ্চতায় রয়েছে। এইবার দেখো এটা h1 এটা h2, তাহলে এখানে ওয়ার্ক দুটো রয়েছে, একটা হচ্ছে ফরওয়ার্ড ওয়ার্ক আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ওয়ার্ক। ব্যাকওয়ার্ড ওয়ার্কের মানটা খুবই কম, ঠিক আছে, W2 এর মানটা কম, অবশ্যই W1 এর মানটা বেশি, অর্থাৎ এদিকে লিকুইডটা ফ্লো হচ্ছে, W1 এদিকে কাজ করছে। এইবার যেহেতু এবার ওয়ার্কের মান মানে কি, ওয়ার্ক হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, কতটা ডিসপ্লেসমেন্ট D1 পরিমাণ, কতটা এখানে হয়েছে D2 পরিমাণ, এর জন্য নেগেটিভ ওয়ার্ক ঋণাত্মক ওয়ার্ক হচ্ছে কত F2 D2। তাহলে F1 D1 থেকে যদি F2 D2 বিয়োগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব, নেট যে ওয়ার্ক এক্সটার্নাল সেটার মান পেয়ে যাব। তাহলে সেটাকে ইন টার্মস অফ প্রেসার লিখছি, প্রেসার ইনটু এরিয়া মানে হচ্ছে ফোর্স, তাহলে প্রেসার ইনটু এরিয়া, তাহলে P1 V1 মাইনাস P2 V2। যেহেতু যে পরিমাণ ভলিউম ঢুকছে একই পরিমাণ জল বেরোচ্ছে, অতএব দুটো ভলিউম হচ্ছে একই,
যতটা জল প্রবেশ করছে ততটা জল বেরোচ্ছে, অর্থাৎ P1V মাইনাস P2V এক্সটার্নাল ইজ ইকুয়াল টু V ইন্টু P1 মাইনাস P2। কোনো বইয়ে যদি ডাইরেক্ট লেখা থাকে লিখতে পারো, কোনো অসুবিধা নেই যে ডাইরেক্ট এই জায়গাটায় আমি চলে আসছি। অন্য কোনোভাবে যদি ইকুয়েশন আরো সহজ করে দেওয়া থাকে দিতে পারে, কিন্তু যেহেতু তোমাদের এখন সময়ও আছে, যেহেতু পড়াশোনার চাপটা নেই, স্কুলের চাপটা নেই, তোমরা ধীরে ধীরে এই জিনিসটা যদি বুঝতে পারো তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে, এবং ফিজিক্সের যারা খুব ইন্টারেস্ট দেখাও তাদের ক্ষেত্রে তো খুবই ভালো লাগবে। এবার আমি এনার্জি আনছি, তাহলে এনার্জি আমি বার করব। একটা এখানে একটা বিন্দু ধরে নিচ্ছি এনার্জির, আমি গ্রিন কালার ইউজ করি তাহলে বুঝতে পারবে। তাহলে এই পয়েন্ট পর্যন্ত ধরে নিচ্ছি, এই পয়েন্টের, তার জন্য কি mgh1 at height h1 প্লাস হাফ mv স্কয়ার গতিশক্তি প্লাস এই পয়েন্টটার জন্য এটা ধরো E0 এনার্জিটা। আচ্ছা, এটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি, ইনিশিয়ালি আমি দেখেছি। এবার ফাইনালি এদিক থেকে যে প্রোডাক্টটা বেরিয়েছে তার জন্য তোমার এই পোর্শনটা, যার আর কমন হচ্ছে E0 পোর্শনটা, মাঝখানে দেখো যতটা ঢুকছে প্লাস এইটা, ঠিক আছে, যতটা এই পোর্শনটা প্লাস এই পোর্শনটা, ঠিক আছে, তাহলে এই পোর্শনটা এইটুকু প্লাস এইটুকু, আর বাইরের ক্ষেত্রে কি হচ্ছে এইটুকু প্লাস এইটুকু, তাহলে মাঝখানে এই জায়গাটা তো কমন, এই জায়গা যা এনার্জি রয়েছে এই পোর্শনে সেটা তো কমন, সেটা হচ্ছে E0। তাহলে কি হচ্ছে, তাহলে ই ফাইনাল মানে হচ্ছে E0 কমন প্লাস mgh2, মানে h2 হাইটে রয়েছে, প্লাস হাফ mv2 স্কয়ার। কারণ v2 কি, এক্ষেত্রে ভেলোসিটি আলাদা, তাহলে অবশ্যই এখানে v2টা কি, v1 v2 হচ্ছে ভেলোসিটি। যেহেতু কন্টিনিউটি নিয়ম অনুসারে কি জানেছি যে a1 v1 সমান a2 v2, যেহেতু দুটোর এরিয়া আলাদা অতএব ভেলোসিটি আলাদা, তাই তো, তাহলে সেই জন্য a2 v2 দুটোই v1 v2 আলাদা। তাহলে এটা এবার যদি ইকুয়েশনে আমি পুট করছি, পুট করলেই তুমি পেয়ে যাচ্ছ এই ঘটনাটা। এক্ষেত্রে কেটেছি কোনটা, v, এই যে ভি গুলো কাটা গেছে এইগুলো হচ্ছে ভলিউম, দুটো ভির ভিতর গুলিয়ে দিও না, v1 v2 সেগুলো হচ্ছে তোমার হচ্ছে আয়তন, আর এই যে ছোট একটু ভি লিখেছি এটা হচ্ছে ভলিউম। তাহলে ভলিউমটা কেটে গেল, তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। ইকুয়েশনটা পেয়ে যাওয়া মানে তোমার সেটা কি আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে মোট শক্তির পরিমাণ। তার মানে আমরা দেখতে পেলাম যে বিন্দুতে যে কোনো বিন্দুতে কোনো প্রবাহী তোমার কি রয়েছে, যেটা প্রবাহিত হচ্ছে তোমার চাপ শক্তি, স্থিতি শক্তির বা অভিকর্ষীয় শক্তি বলতে পারো পার ইউনিট ভলিউম, গতিশক্তি পার ইউনিট ভলিউম, এই তিনটের যোগফল অবশ্যই ধ্রুবক। সেই জন্যই তুমি গতিশক্তি যদি বাড়াও তাহলে কি হবে, চাপ কমে যাবে। গতিশক্তি বাড়ালে কি হয়ে যাবে, চাপটা অবভিয়াসলি কমে যাবে। ঠিক আছে, যার জন্য কি হয়, যার জন্য দেখো একটা ঘর রয়েছে, ঠিক আছে, তাহলে ঘরের উপর দিয়ে বায়ু প্রবাহ হচ্ছে, তাহলে অবভিয়াসলি যখনই তুমি কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার এটা যখন বাড়বে তাহলে অবশ্যই পি কমবে। তাহলে চাপ যদি কমে তাহলে কি হবে, ওপরকার চাপ এটা কমবে, তাহলে ভেতরকার চাপ কি হচ্ছে, বাড়বে। তাহলে এই প্রেসারটা যদি বাড়ে তাহলে কি হবে, তোমার ভেতরে যদি বাতাস কোনোভাবে, সেই জন্য সব দরজা জানলা আটকে রাখতে বলে, বাতাস যদি বেড়ে যায়, এই চাপটা যদি বেড়ে যায়, আর উপরে চাপ কমেছে কেন, কারণ তোমার গতিশক্তি বেড়েছে। বার্নৌলিস ইকুয়েশন বলছে কি আমাদের, যে কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে মানে অবশ্যই চাপ কমে যাচ্ছে, ফলে তোমার টিনের চাল উড়ে চলে যায়। একইভাবে প্লেনের ডানা এরোডাইনামিক্স এটা খুব ভালোভাবে কাজে লাগে, সেটা তোমরা পড়েছো, ওটা বোঝার কিছু নেই। সেখানেও ডানার উপরের গতিশক্তি বাড়িয়ে দেওয়া হয়, ফলে কি হচ্ছে, উপরের চাপ কমে যায়, বুয়ান্সি ঊর্ধ্বমুখী চাপ উপর দিকে বেড়ে যায়। তার কারণ কি, একটা প্লেন যদি ডানা ভাবি, এই ডানার উপরের দিকটা এইরকম, ডানা শেপটা কেমন, ডানা যদি দেখি এইরকম শেপ, উপরের দিকটা এরকম উঁচু, ফলে কি হচ্ছে, উপরের ভেলোসিটিটাকে বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, ভেলোসিটিটা বাড়লে এই চাপটার থেকে এই চাপটা ডানার উপরের নিম্নমুখী চাপ মানে কমে যায়, এবং ঊর্ধ্বমুখী চাপ যেটাকে বুয়ান্সি বা প্লবতা বলেছি এটা বাড়বে। তা এটা যদি বাড়ে তাহলে অবভিয়াসলি এটা উপর দিকে ঠেলে দেবে এবং প্লেনটা উপর দিকে উড়ে যাবে।
ঠিক আছে না? তারপর ট্রেনের কাছে দাঁড়ানো উচিত নয়, বিভিন্ন প্রবলেম রয়েছে যেগুলো আমরা সমাধান করতে পারি। যাই হোক, এই ডিজিটালি যে আজকে ক্লাসটা নেওয়া হচ্ছে আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, কোনো অসুবিধা